হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানমিন হোসেন তন্দ্রা। আজকেও আমি গুরু ক্লাবের পক্ষ থেকে আরেকটি প্র্যাকটিস শো নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমাদের প্র্যাকটিস শো এর বিষয়টি হচ্ছে সাধারণ বিজ্ঞান। এর আগের দিনও মানে গতকালকেও আমরা সাধারণ বিজ্ঞান প্র্যাকটিস করেছিলাম। তো আমরা আজকেও সাধারণ বিজ্ঞান প্র্যাকটিস করব। কালকে কিছু অল্প কোশ্চেন প্র্যাকটিস করা হয়েছিল, আজকে আরো বেশি সময় দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো আমরা একটু অপেক্ষা করি, আপনারা সবাই আস্তে আস্তে আমাদের সাথে জয়েন হয়ে যান এবং আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন তারা আমাকে জানাতে পারেন যে আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা এবং আমার স্ক্রিন ভালো মতো দেখা যাচ্ছে কিনা। এছাড়া আপনারা যারা যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কোত্থেকে আমাদের লাইভটি দেখছেন বা জয়েন হয়েছেন। তো আপনারা কয়েকজন যুক্ত হলেই আমি আমাদের যে প্র্যাকটিস শোটা আছে বা কোয়েশ্চেন প্র্যাকটিস করা যায় সেটা আমরা শুরু করে দেব। তো অপেক্ষা করছি, আপনারা সবাই আস্তে আস্তে জয়েন হতে থাকুন। তো আজকে আমরা দেরি না করে আমাদের যে প্র্যাকটিস সেশনটা রয়েছে বা প্র্যাকটিস যে করব সেটা আমরা শুরু করে দিচ্ছি। তো আজকে যেহেতু আগেই বলেছি আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে সাধারণ বিজ্ঞান। তো আমরা আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা স্ক্রিনে দিচ্ছি, আপনারা আমাদেরকে সঠিক উত্তর জানাতে পারেন। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আমি স্ক্রিনের সামনে দিচ্ছি। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে? পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে? হাইগেন, টলেমি, রজার বেকন নাকি নিউটন? প্রশ্নটা আবার বলছি, পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে? হাইগেন, টলেমি, রজার বেকন নাকি নিউটন? আপনাদের কাছে যেটি সঠিক উত্তর মনে হয় সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে আমার গলার অবস্থা বেশি একটা ভালো না, তো আমি বেশি জোরে কথাও বলতে পারছি না। যদি আমার কথা ঠিক মতো শোনা না যায় বা স্পষ্টভাবে বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা, কারণ আজকে অনেক আস্তে আস্তে কথা বলছি আমি। প্রশ্নটা আবার বলছি, পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে? হাইগেন, টলেমি, রজার বেকন নাকি নিউটন? আমি একটা সিলেক্ট করে দেখি, এটা আমার কাছে টলেমি মনে হচ্ছে, আমি আসলে শিওর না। আপনারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। আচ্ছা, টলেমি দিয়ে দেখি এটা সঠিক উত্তর কিনা। নো, এটা রং অ্যান্সার ছিল। সঠিক উত্তর হচ্ছে রজার বেকন। তো আমরা একটু ব্যাখ্যাটা পড়ে নিই, তাহলে আমরা ইনশাল্লাহ এরপর আর ভুল করব না, স্পেশালি আমি ভুল করব না এবং আপনারাও করবেন না ইনশাল্লাহ। তো রজার বেকন ইউরোপীয় মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ, দার্শনিক এবং বিজ্ঞানী। তিনি ত্রয়োদশ শতকে বিজ্ঞান ও দর্শনের ক্ষেত্রে নবযুগের সূচনা করেন এবং আধুনিক পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবর্তন করেন। তার রচিত বিখ্যাত গ্রন্থ ওপাস মাজুস। তো আমরা প্রশ্নটা জেনে নিলাম এবং সাথে ব্যাখ্যা সহ উত্তর জেনে নিলাম। তো আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ট্রানজিস্টর উদ্ভাবনের স্বীকৃতি স্বরূপ নোবেল পুরস্কার লাভ করেন কে? উইলিয়াম ব্র্যাডফোর্ড শকলি, জন বার্ডিন, ওয়াল্টার হাউজার ব্র্যাটেইন নাকি উপরের সবাই? আবারও বলছি, এটা ফিজিক্সের একটা কোয়েশ্চেন। ট্রানজিস্টর উদ্ভাবনের স্বীকৃতি স্বরূপ নোবেল পুরস্কার লাভ করেন কে?
উইলিয়াম ব্র্যাডফোর্ড শকলি, জন বার্ডিন, ওয়াল্টার হাউজার ব্র্যাটিং, নাকি উপরের সবাই? আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। আমি আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কমেন্টের জন্য বা মন্তব্যের জন্য অপেক্ষা করছি। আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। মামুন আশিক ভাই বলছেন অপশন সি, ওয়াল্টার হাউজার ব্র্যাটিং। বাকি যারা আমাদের লাইভটি দেখছেন তারাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। এরপরে আরো কিন্তু কোয়েশ্চেন আছে। রাবেয়া আক্তার আখি আপু বলছেন উপরের সবগুলো। ওকে, আরো যারা দেখছেন তারাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। যেহেতু রাবেয়া আক্তার আখি আপু বলছেন উপরের সবগুলো, আমরা এটা সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর কিনা। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। যে এটা সঠিক উত্তর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা কমেন্ট করেছেন, এবং আখি আপুকেও ধন্যবাদ আপনি সঠিক উত্তর দেওয়ার জন্য। তো আমরা ব্যাখ্যাটা করি। 1948 সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরি উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্র্যাটিং পৃথিবীর প্রথম ব্যবহারিক ট্রানজিস্টর আবিষ্কার করেন। এ কারণে তারা তিনজন যৌথভাবে 1956 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে এই একটা ট্রানজিস্টরের জন্য কিন্তু তিনজন নোবেল প্রাইজ পেয়েছিলেন, এবং তারা হচ্ছে উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্র্যাটিং। তো আমরা এই উত্তরটা জেনে নিলাম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন আই থিঙ্ক সবাই পারবে আশা করছি। আপনারা সবাই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কোনটি সঠিক উত্তর আপনার কাছে মনে হবে। পরবর্তী প্রশ্ন স্ক্রিন দিচ্ছি। সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে, কারণ কি এটা? সরকারি নির্দেশ, দূর থেকে চোখে পড়বে বলে, তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য, দেখতে সুন্দর লাগে। আমরা কিন্তু রাস্তাঘাটে চলতে গেলে দেখি যে যেসব ট্রাফিক পুলিশরা রয়েছে তারা কিন্তু সাদা ছাতা এবং সাদা জামা ব্যবহার করে থাকেন। তো এটা কি কারণে ব্যবহার করে থাকেন? আপনার কাছে কোনটি মনে হচ্ছে? সরকারি নির্দেশ, দূর থেকে চোখে পড়বে বলে, তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য, দেখতে সুন্দর লাগে। ট্রাফিক পুলিশের চাকরিটা কিন্তু খুবই কষ্টকর। সারাদিন দাঁড়িয়ে থাকা লাগে এই রোদের মধ্যে, ধুলাবালি সবকিছুর মধ্যে। তো আপনাদের যেটা সঠিক উত্তর মনে হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। মামুন আশিক ভাই বলছেন ইনফরমেটিভ এক্সপ্লেনেশন। যে হ্যাঁ, আগের কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল এবং খুব ভালো একটা তথ্য কিন্তু আমরা পেয়েছি ট্রানজিস্টর সম্পর্কে। মামুন আশিক ভাই বলছেন অপশন সি, তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য। হ্যাঁ, এটা হতে পারে, কারণ সাদা কাপড় বা সাদা রঙের যে কোনো জিনিস কিন্তু তাপ শোষণ খুব কম করে। কালো কাপড় অনেক বেশি তাপ শোষণ করে থাকে। তো আমার কাছেও মনে হচ্ছে। হাবিবুল্লাহ হাবিব ভাই বলছেন অপশন সি, তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য। আই থিঙ্ক অনেকেরই মনে হচ্ছে যেটা উত্তর হয়তো তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য হতে পারে। তো আমরা তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য অপশনটি সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর হয় কিনা। যেটা সঠিক উত্তর, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য এবং সঠিক উত্তর দেওয়ার জন্য। এটা কিন্তু অলরেডি একবার বিসিএস এও চলে এসেছে। আমরা ব্যাখ্যাটা পড়ে নেই। সাধারণত সাদা কাপড় সবচেয়ে বেশি তাপ বিকিরণ করে এবং খুবই কম তাপ শোষণ করে। ফলে গরমের দিনে সাদা কাপড় খুবই স্বাচ্ছন্দ্য দেয়। তাই রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকেন। যে ব্যাখ্যাটা আমি বলেছিলাম সেটাই আসলে। কারণ সাদা কাপড় হচ্ছে অনেক বেশি তাপ বিকিরণ করে থাকে এবং খুব কম পরিমাণে তাপ শোষণ করে। তার ঠিক অপোজিটে হচ্ছে কালো কাপড়। কালো কাপড় কিন্তু আবার অনেক বেশি তাপ শোষণ করে থাকে, এই জন্য কালোটা ইউজ করা হয় না। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নিচের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই?
নিচের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? মঙ্গল গ্রহ, শুক্র, বৃহস্পতি নাকি ইউরেনাস? আমরা কিন্তু আজকে সাধারণ বিজ্ঞানের উপরে প্র্যাকটিস সেশনটি রেখেছি। তো আজকের আমাদের যতগুলো প্রশ্ন থাকবে সবগুলো কিন্তু আমাদের সাধারণ বিজ্ঞানের উপর থাকবে, এবং আশা করছি আপনারা এই প্রশ্নের উত্তরটি জানবেন এবং আমাদের কমেন্ট করে জানাবেন। নিচের কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? আমাদের সৌরজগতের যে 8টি গ্রহ রয়েছে সেগুলোর ভিতরে এখানে 4টি দেওয়া আছে। তো তাদের মধ্যে কোন গ্রহটির কোনো উপগ্রহ নেই? মঙ্গল গ্রহ, শুক্র, বৃহস্পতি নাকি ইউরেনাস? হাবিবুল্লাহ হাবিব ভাই লিখেছেন অপশন খ, শুক্র। তার কাছে সঠিক উত্তর মনে হচ্ছে শুক্র। আপনারা যারা বাকিরা আমাদের লাইভটি দেখছেন এবং আমাদের সাথে আছেন, তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। আমি আপনার মূল্যবান মন্তব্যের জন্য অপেক্ষা করছি। সাদিয়া সিদ্দিকা আপু লিখেছেন অপশন খ, শুক্র। আরো যারা আছেন তারাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এভাবে। আমাদের যে সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় যে গ্রহটি রয়েছে সেটা কিন্তু বৃহস্পতি। এবং এখানে কোন গ্রহটির কোনো উপগ্রহ নেই? রাহাত রাজ ও বলছেন অপশন খ, শুক্র। তাহলে সবাই যেহেতু শুক্র বলছেন, আর অপেক্ষা না করে আমরা সঠিক উত্তরটা জেনে নেই। আমরা অপশন খ, শুক্র সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর হয় কিনা। দেখা যাক যারা যারা কমেন্ট করেছেন তারা সঠিক উত্তর দিয়েছেন কিনা। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। এটা সঠিক উত্তর হবে শুক্র। সৌরজগতের বুধ ও শুক্র গ্রহের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই। এর মধ্যে বুধ সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ, এটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। অন্যদিকে পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। সৌরজগতের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে বৃহস্পতি গ্রহের, টোটাল 79টি। তো আমরা যেটা জানলাম যে আমাদের সৌরজগতের যে 8টি গ্রহ রয়েছে সেখানে কিন্তু 2টি গ্রহ বুধ এবং শুক্র, এই দুটোর কোনো উপগ্রহ নেই। এবং সবচেয়ে বেশি উপগ্রহ যেটা রয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি গ্রহের। তো আমরা খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস এখন জেনে গেলাম। তো এইভাবে আমরা আশা করি সামনে আরো যেসব প্রশ্ন রয়েছে সেগুলো আমরা অ্যান্সার করবো এবং আরো কিছু ইনফরমেটিভ উত্তর আমরা পাবো। তো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো 50 হার্জ, 220 হার্জ, 200 হার্জ নাকি 100 হার্জ? বাসাবাড়িতে যে আমাদের বিদ্যুৎ সরবরাহ করা হয় সেটা কত ফ্রিকোয়েন্সির হয়ে থাকে? 50 হার্জ, 220 হার্জ নাকি 200 হার্জ নাকি 100 হার্জ? বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি। আই থিঙ্ক এটা আপনারা সবাই পারবেন, স্পেশালি যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের তো মাস্ট পারার কথা। এটা আসলে ফিজিক্স সাইড থেকে বা পদার্থ বিজ্ঞানের সাইড থেকে কোশ্চেনটা করা হয়েছে। রাহাত রাজ বলেছেন অপশন ক, 50 হার্জ। ওকে, আরেকটু চিন্তা ভাবনা করে দিলে আমার মনে হয় সঠিক উত্তরটা দিতে পারবেন। বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি। ওকে, সাদিয়া সিদ্দিকা আপু বলছেন 50 হার্জ। আরো যারা যারা আমাদের লাইভটি দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হয়। হাবিবুল্লাহ হাবিব ভাই বলছেন অপশন খ, 220 হার্জ।
এবং আমার কাছেও এটা উত্তরটা 220 হার্জ মনে হচ্ছে, কারণ নর্মালি বাসা বাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি 220 হার্জ হতে পারে, বা 50 হার্জ হতে পারে, আমি আসলে শিওর না, এটা একটু কনফিউশন আছে আমার নিজেরও। তো আশা করি যে উত্তরটা জানার পরে আমার নিজের কনফিউশনটাও দূর হবে। হাবিবুল হাবিব ভাই বলছেন অপশন ক 50 হার্জ। আচ্ছা, যেহেতু এটা ফ্রিকোয়েন্সি বলেছে, অ্যান্সারটা ডিফারেন্ট হতে পারে। আচ্ছা, যেহেতু সবাই 50 হার্জ বলছেন, আমি ক 50 হার্জ সিলেক্ট করে দেখছি এটা সঠিক উত্তর কিনা। জি, এটা সঠিক উত্তর। আপনারা সকলে সঠিক উত্তর দিয়েছেন। আমি আসলে ভোল্টেজের বিভব পার্থক্য যেটা বা ভোল্টেজ যেটা, সেটার কথা চিন্তা করছিলাম। তো এটা সঠিক উত্তর হচ্ছে 50 হার্জ, যেটা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। আসলে আমরা ব্যাখ্যাটা একটু পড়ে নিই, যে এই যে আমি ভুল করছিলাম, সেটা আমার কনফিউশন ছিল, সেই কনফিউশনটা দূর হয়ে গেল। তো আমরা ব্যাখ্যাটা পড়ে নেই। আমাদের দেশে বাসাবাড়ি ও বাণিজ্যিকভাবে যে বিদ্যুৎ সরবরাহ করা হয় বা ব্যবহার করা হয়, তা পর্যাবৃত্ত বা দ্বিমুখী প্রবাহ, মানে এসি, যা সময়ের সাথে নির্দিষ্ট বার দিক পরিবর্তন করে। বাংলাদেশের তড়িৎ এর কম্পাঙ্ক 50 হার্জ, অর্থাৎ প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ 50 বার দিক বদলায়। উল্লেখ্য, বাংলাদেশ সহ অধিকাংশ দেশের তড়িতের কম্পাঙ্ক 50 হার্জ, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তড়িতের কম্পাঙ্ক 60 হার্জ। তার মানে ওরা আরেকটু ফাস্ট, আসলে আমরা একটু পিছিয়ে আছি। তো রাহাত রাজ ভাই বলছেন অপশন ক 100%। জি, আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে সবাই সঠিক উত্তর দিয়েছেন। তো আশা করি এভাবেই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং এভাবে সঠিক উত্তর দিয়ে যাবেন। তো আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আকাশে বিদ্যুৎ চমকানোর কিছুক্ষণ পরে শব্দ শোনা যায় কেন? আকাশে বিদ্যুৎ চমকানোর কিছুক্ষণ পরে শব্দ শোনা যায় কেন? এটার কারণটা জানতে চেয়েছে। শব্দের চাইতে আলোর গতি বেশি, তাই শব্দের গতি আলোর গতির চেয়ে বেশি বাধা পায় বলে, শব্দের উৎপত্তি কিছুক্ষণ পর হয় বলে, নাকি আলোর উৎস কাছে রাহাত রাজ বলছেন অপশন ক। ওকে, আরো যারা যারা দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। অপশন ক তে ছিল শব্দের চাইতে আলোর গতি বেশি, তাই। তো রাহাত রাজ ভাইয়ের সাথে আরো কে কে যারা যারা দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। আপনারা অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, তারাও আমাদেরকে কমেন্ট করে এভাবে জানাতে পারেন।
তো যেহেতু রাহাত রাজ ভাই বলছেন অপশন ক এবং আমার কাছে অপশন ক মনে হচ্ছে, সব শব্দের চাইতে আলোর গতি বেশি, তো আমি এটা সিলেক্ট করে দেখছি এটা সঠিক উত্তর কিনা। যে এটা সঠিক উত্তর, আপনাকে অসংখ্য ধন্যবাদ রাহাত রাজ ভাই, আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন। তো আমরা এটার সাথে একটু ব্যাখ্যাটা পড়ে নেই। আমরা জানি আলোর গতিবেগ শব্দের গতিবেগ থেকে অনেক গুণ বেশি। আলোর গতি প্রতি সেকেন্ডে এটা মূলত 3 × 10⁸ মিটার যায় আসলে। অন্যদিকে 0°C তাপমাত্রায় শব্দের গতি প্রতি সেকেন্ডে 332 মিটার। গতির এই পার্থক্যের কারণে বজ্রপাতের শব্দ বিদ্যুৎ চমকানোর একটু পর শোনা যায়। আমাদের কিন্তু সবচেয়ে গতি যেটা বেশি সেটা হচ্ছে শব্দের গতি সবচেয়ে বেশি। তো সরি আলোর গতি হচ্ছে সবচেয়ে বেশি, যার কারণে আমাদের শব্দটা হচ্ছে আমরা আগে আলোটা হচ্ছে আগে দেখি এবং শব্দটা আমরা পরে শুনতে পাই। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নটি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এক্সিস্টেনশিয়ালিজম কি? একটি দার্শনিক মতবাদ, প্রাণীবিদ্যার একটি তত্ত্ব, ভূবিদ্যার একটি তত্ত্ব, নাকি পদার্থবিদ্যার একটি তত্ত্ব? আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি যে এক্সিস্টেনশিয়ালিজম এটা কি? একটি দার্শনিক মতবাদ, প্রাণীবিদ্যার একটি তত্ত্ব, ভূবিদ্যার একটি তত্ত্ব, নাকি পদার্থবিদ্যার একটি তত্ত্ব? আপনাদের কাছে যেটি সঠিক উত্তর মনে হচ্ছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। রাহাত রাজ বলছেন অপশন ঘ, পদার্থবিদ্যার একটি তত্ত্ব। আরো যারা যারা আমাদের সাথে দেখছেন, হাবিবুল্লাহ হাবিব ভাই মেবি আগের প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে অপশন ক, যে আপনার উত্তরটি সঠিক হয়েছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরটি দেওয়ার জন্য। রাহাত রাজ ভাই এখন যে প্রশ্নটা রয়েছে এক্সিস্টেনশিয়ালিজম, এটা তিনি বলছেন পদার্থবিদ্যার একটি তত্ত্ব। আমরা আরো মন্তব্যের অপেক্ষা করছি, আশা করি আপনারা আরো সঠিক উত্তর দেবেন আর অনেকেই কমেন্ট করবেন আশা করছি। রাহাত রাজ বলছেন ঘ ক কনফিউশন আছে একটু। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে পদার্থবিদ্যার একটি তত্ত্ব এবং একটি দার্শনিক মতবাদ, এই দুটার ভিতরে একটু কনফিউশন। তো আপনাকে একটু ইজি করে দিই আমি, যেহেতু আজকের আমাদের প্র্যাকটিস সেশনটা হচ্ছে সাধারণ বিজ্ঞানের উপরে, তো সাধারণ বিজ্ঞান রিলেটেড হয়তো অ্যান্সার হবে। তো একটু কনফিউশন একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা, সাদিয়া সিদ্দিকা বলছেন অপশন ক, একটি দার্শনিক মতবাদ। হতে পারে ঘ অথবা ক। তো আমাদের রাহাত ভাই বলছেন পদার্থবিদ্যার একটি তত্ত্ব অথবা একটি দার্শনিক মতবাদ, এবং সাদিয়া সিদ্দিকা আপু বলছেন অপশন ক, একটি দার্শনিক মতবাদ। যেহেতু দুজনেরই কনফিউশন, একজনের কনফিউশন আছে আর আরেকজন বলছেন অপশন ক, তো আবার হাবিবুল্লাহ হাবিব ভাই বলছেন অপশন ক। তো আমরা আর অপেক্ষা না করে আমরা দেখি এটা সঠিক উত্তর অপশন ক কিনা। দেখা যাক। যে এটা সঠিক উত্তর। এটা সঠিক উত্তর হচ্ছে একটি দার্শনিক মতবাদ। আমরা একটু ব্যাখ্যাটা পড়ে নিই। এক্সিস্টেনশিয়ালিজম মানব অস্তিত্ব সম্বন্ধীয় একটি দার্শনিক মতবাদ, যা 1930 থেকে 20 শতকের মাঝামাঝি সময় ইউরোপে প্রবর্তিত হয়। এই তত্ত্বের প্রধান বিষয়বস্তু হলো
মানুষ মানেই মুক্ত। বিশ্বের অন্যান্য সমস্ত কিছুর বিপরীতে মানুষ কখনোই প্রকৃতির আইন বা ল অফ নেচার দ্বারা নির্ধারিত নয়। মানুষের নিজস্ব আচরণ নির্ধারণের এক অনন্য স্বাধীনতা রয়েছে। তো আচ্ছা, সাদিয়া সিদ্দিকা লিখেছেন এক্সিস্টেন্সিয়ালিজম মানে হলো অস্তিত্ববাদ, তো দার্শনিক হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি সঠিক উত্তর দিয়েছেন। রাহাত রাজ বলছেন আপু একটু ফার্স্ট হলে ভালো হতো। জি অবশ্যই, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নিচের কোন উক্তিটি মিথ্যা? একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের হৃৎপিণ্ডের ওজন প্রায় ৩০০ গ্রাম। মানুষের হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। আর হৃৎ প্রাচীরের ভেতরের স্তরটা এন্ডোকার্ডিয়াম। শ্বেত রক্তকণিকার গড় আয়ু ১২০ দিন। তো আপনাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে নিচের কোন উক্তিটি মিথ্যা। তার মানে এখানে ৩টা সত্য এবং একটা মিথ্যা আছে। একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের হৃৎপিণ্ডের ওজন প্রায় ৩০০ গ্রাম। মানুষের হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎ প্রাচীরের ভেতরের স্তরের নাম এন্ডোকার্ডিয়াম। আর ৪ নম্বর অপশন, শ্বেত রক্তকণিকার গড় আয়ু ১২০ দিন। এখানে কোনটি মিথ্যা? হাবিব ভাই বলছেন অপশন ঘ, শ্বেত রক্তকণিকার গড় আয়ু ১২০ দিন। এটা মিথ্যা তথ্য তার কাছে মনে হচ্ছে। রাহাত রাজ বলছেন অপশন খ, মানুষের হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানে কিন্তু বলেছে যে কোন উক্তিটি মিথ্যা সেটা বলতে, যেখানে ৪টা অপশনের ভিতর কোনটা আসলে ভুল তথ্য সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে। তো রাহাত রাজ ভাই বলছেন অপশন খ, মানুষের হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং হাবিব ভাই বলছেন অপশন ঘ, শ্বেত রক্তকণিকার গড় আয়ু ১২০ দিন। তো আরেকজনের উত্তর দেখে আরো যারা দেখছেন তাদের মধ্যে যদি আরেকজন কমেন্ট করেন তাহলে ওটাই সিলেক্ট করব। সাদিয়া সিদ্দিকা আপু বলছেন অপশন ঘ, শ্বেত রক্তকণিকার গড় আয়ু ১২০ দিন। তো যেহেতু দুইটা উত্তর পেয়েছি অপশন ঘ, তো আমরা এটা সিলেক্ট করে দেখি। এর মাঝে আরো একজন কমেন্ট করেছেন শ্বেত সরকার যে এটা অপশন ডি, শ্বেত রক্তকণিকার গড় আয়ু ১২০ দিন, এটা ভুল তথ্য। আমরা সঠিক উত্তরটি দেখে নিই কোনটি সঠিক। যে আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সঠিক উত্তরটি দেওয়ার জন্য ধন্যবাদ। সাদিয়া সিদ্দিকা আপু লিখেছেন শ্বেত রক্তকণিকা ১০ থেকে ২০ দিন বাঁচে। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সঠিক উত্তরটির জন্য এবং ব্যাখ্যাটাও দেওয়ার জন্য। তো আমরা আমাদের ব্যাখ্যাটা পড়ছি। হৃৎপিণ্ডের অবস্থান মানবদেহের বক্ষ গহ্বরে, যা রক্ত সংবহন তন্ত্রের একটি অংশ। মানুষের হৃৎপিণ্ড ৪টি প্রকোষ্ঠে বিভক্ত। একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের হৃৎপিণ্ডের ওজন প্রায় ৩০০ গ্রাম। তবে স্ত্রীলোকের ক্ষেত্রে তা পুরুষের তুলনায় 1/3 কম হয়। হৃৎপিণ্ড ৩ স্তর বিশিষ্ট হৃৎপেশি দ্বারা গঠিত। সবচেয়ে বাইরের স্তর এপিকার্ডিয়াম, মাঝের স্তর মায়োকার্ডিয়াম এবং সবচেয়ে ভেতরের স্তর এন্ডোকার্ডিয়াম। তো আমরা 3টা তথ্য সঠিক পেলাম এবং যে লাস্ট তথ্যটি ছিল যে অন্যদিকে শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে ১ থেকে ১৫ দিন হয়ে থাকে, যেটা সাদিয়া সিদ্দিকা আপু বলেছেন। মানে দিনটা আসলে একই রকম বোঝায়। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পিট কয়লার বৈশিষ্ট্য হলো, পিট কয়লার বৈশিষ্ট্য হলো মাটির অনেক গভীরে থাকে, ভেজা ও নরম, পাহাড়ি এলাকায় পাওয়া যায়, নাকি দহন ক্ষমতা সাধারণ কয়লার তুলনায় অধিক। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আই থিঙ্ক এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এটা হয়তো বিসিএস এসেছিল, আমি হয়তো দেখেছিলাম এরকমই। আসলে খেয়াল নেই, বাট আমি আগে এরকম এই কোয়েশ্চেনটা দেখেছি কোনো একটা কম্পিটিটিভ এক্সামে। তো আবারও বলছি, পিট কয়লার বৈশিষ্ট্য হলো মাটির অনেক গভীরে থাকে, ভেজা ও নরম, পাহাড়ি এলাকায় পাওয়া যায়, নাকি দহন ক্ষমতা সাধারণ কয়লার তুলনায় অধিক। আপনারা যারা যারা আমাদের দেখছেন
লাইভটি তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। সাদিয়া সিদ্দিকা আপু বলছেন অপশন খ ভেজা ও নরম। হাবিবুল্লাহ হাবিব ভাইও বলছেন অপশন খ ভেজা ও নরম। বাকি যারা আছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। এবং আমার কাছেও উত্তরটা এটাই মনে হচ্ছে, ভেজা এবং নরম, পিট কয়লার বৈশিষ্ট্য এটা। সালেহ আহমেদ রবিন ভাই বলছেন অপশন বি ভেজা ও নরম। সেতু সরকার বলছেন অপশন বি ভেজা ও নরম। তো সবাই যেহেতু বলছেন ভেজা ও নরম পিট কয়লার বৈশিষ্ট্য, তো আমরা এটা সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর হয় কিনা। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরটি অপশন বি ভেজা এবং নরম। যেটা আমি বলছিলাম, যেটা হয়তো প্রিভিয়াস কোশ্চেন আমি দেখেছি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 16তম বিসিএস এ কিন্তু এটা এসেছে। তো আমরা এটা ব্যাখ্যাটা একটু পড়ি। উদ্ভিদজাত জৈবিক পদার্থ থেকে প্রাথমিক পর্যায়ে যে কয়লা পাওয়া যায় তাকে পিট কয়লা বলে। এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি ভেজা ও নরম। উল্লেখ্য, কয়লা হলো কার্বনের একটি রূপভেদ ও এক ধরনের জীবাশ্ম জ্বালানি। কয়লাকে সাধারণত 5 ভাগে ভাগ করা যায়: পিট, লিগনাইট, সাববিটুমিনাস, বিটুমিনাস, এন্থ্রাসাইট। এগুলোর মধ্যে পিট সবচেয়ে নরম এবং এর দহন ক্ষমতা সবচেয়ে কম। এন্থ্রাসাইট সবচেয়ে কঠিন এবং এর দহন ক্ষমতা সবচেয়ে বেশি। তো আমরা কয়েকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়ে গেলাম। তো আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। তো আমরা আবারও বলছি, আজকের আমাদের প্র্যাকটিস সেশনটা কিন্তু সাধারণ বিজ্ঞানের উপরে, এই জন্য সব বিজ্ঞানের কোয়েশ্চেন আসছে। তো আমাদের পরবর্তী প্রশ্নটি বলছি, পেন্সিলের শীষে প্রধানত থাকে কার্বন ব্ল্যাক, লেড, প্লাস্টিক নাকি গ্রাফাইট? এটাও খুব চমৎকার একটা প্রশ্ন। আশা করি আপনারা সবাই উত্তর করবেন এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। প্রশ্নটি আবার বলছি, পেন্সিলের শীষে প্রধানত থাকে কার্বন ব্ল্যাক, লেড, প্লাস্টিক নাকি গ্রাফাইট? আপনারা যারা যারা আমাদের লাইভটি দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। যে পেন্সিলের শীষে, পেন্সিলের যে মাথা, ওখানে যে কালো বর্ণের যে আমরা যেটাতে আসলে লেখাটা উঠে কালো কালো, তো সেই জিনিসটা আসলে কিসের? ওটা কি কার্বন ব্ল্যাক, লেড, প্লাস্টিক নাকি গ্রাফাইট? তো অনেকেই এখানে কমেন্ট করেছেন। রাজিয়া রাখি আপু বলছেন গ্রাফাইট। হাবিবুল্লাহ হাবিব ভাইও বলছেন গ্রাফাইট। সাদিয়া সিদ্দিকা আপু বলছেন গ্রাফাইট। আনিলা আক্তার আপু বলছেন কার্বন ব্ল্যাক। একটা ডিফারেন্ট অ্যান্সার পেয়েছি আমরা। কবিতা খন্দকার মেম আপু বলছেন অপশন ডি গ্রাফাইট। তো বেশিরভাগ উত্তরে আমরা অপশন ডি পেয়েছি গ্রাফাইট, একটা জাস্ট ভিন্ন উত্তর পেয়েছি কার্বন ব্ল্যাক। তো সংখ্যাগরিষ্ঠতা যেখানে যাচ্ছে বা সংখ্যাগরিষ্ঠ যেটা যে উত্তরটি, আমরা সেটাই সিলেক্ট করব। আরো যারা যারা দেখছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, যে অনেকেই কমেন্ট করেছেন আমাদের। তো অপশন ঘটা সিলেক্ট করে দেখি, যেহেতু সবাই গ্রাফাইট বলছেন, এটা সঠিক উত্তর কিনা। যে এটা সঠিক উত্তর। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা সঠিক উত্তর দিয়েছেন এবং কমেন্ট করেছেন। সালেহ আহমেদ রবিন ভাই বলছেন অপশন বি কার্বন ব্ল্যাক, বাট এটা সঠিক উত্তর না। সঠিক উত্তর হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইটও কিন্তু হচ্ছে কার্বনেরই একটি রূপভেদ। তো এটাই আসলে পেন্সিলের শীষে থাকে। তো আমরা ব্যাখ্যাটা একটু পড়ি। কাঠ পেন্সিলের শীষে গ্রাফাইট ব্যবহার করা হয়ে থাকে। গ্রাফাইট হলো কার্বনের একটি রূপভেদ। পেন্সিলের শীষে গ্রাফাইট ছাড়াও থাকে কাদামাটির গুঁড়ার মিশ্রণ। গ্রাফাইটের সাথে কাদামাটির পরিমাণের অনুপাতের উপর নির্ভর করে শীষের দৃঢ়তা। তো এটাও আমাদের শেষ হয়ে গেল। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আর দেরি না করে। আশা করি পরের প্রশ্নগুলো ভালো মতো আপনারা উত্তর দেবেন এবং সঠিক উত্তর দেবেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সাধারণত দেহের বিভিন্ন অঙ্গ থেকে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে। আচ্ছা, এখানে একটু সরি। সাধারণত দেহের বিভিন্ন অঙ্গ থেকে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে কোন রক্ত? অক্সিজেন সমৃদ্ধ রক্ত, নাইট্রোজেন সমৃদ্ধ রক্ত,
ক্যালসিয়াম সমৃদ্ধ রক্ত নাকি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত? প্রশ্নটি আবার করছি আমি। সাধারণত দেহের বিভিন্ন অঙ্গ থেকে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে কোন রক্ত? শিরার মধ্য দিয়ে আসলে কোন রক্তটা হৃৎপিণ্ডে ফিরে আসে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত, নাইট্রোজেন সমৃদ্ধ রক্ত, ক্যালসিয়াম সমৃদ্ধ রক্ত নাকি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত? আর রাজিয়া রাখি আপু বলছেন অপশন ডি, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। সালেউদ্দিন রবেন ভাই বলছেন অপশন এ, অক্সিজেন সমৃদ্ধ রক্ত। আই থিঙ্ক সবার কনফিউশন এই জায়গা যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হবে নাকি কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হবে। এটা কিন্তু বলেছে আমাদের দেহের বিভিন্ন অঙ্গ থেকে, তার মানে আমাদের দেহের সব জায়গায় কাজকর্ম শেষ, তারপরে সেই রক্তটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে আবার ব্যাক করছে। তো দেহের বিভিন্ন অঙ্গ থেকে শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে কোন রক্ত? এখানে অনেকেই কমেন্ট করছেন। আনিলা আক্তার আপু বলছেন অপশন এ, অক্সিজেন সমৃদ্ধ রক্ত। সেতু সরকার বলছেন অপশন এ, অক্সিজেন সমৃদ্ধ রক্ত। কবিতা খন্দকার মিম বলছেন অপশন এ, অক্সিজেন সমৃদ্ধ রক্ত। একজন শুধু ডিফারেন্ট অ্যান্সার করেছেন কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, এছাড়া বাকিরা সবাই বলছেন অপশন এ, অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তো আমরা অপশন এ সিলেক্ট করে দেখি, যেহেতু সবাই এ বলছেন, দেখি এটা সঠিক উত্তর কিনা। না, সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। আমি যেটা বলছিলাম, তো আমরা ব্যাখ্যাটা একটু পড়ি ঠিক কেন এটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হলো। দেহের বিভিন্ন অংশের ধমনী প্রান্তের কৈশিক জালিকাগুলো ক্রমশ একত্রিত হয়ে সূক্ষ্ম শিরা বা উপশিরা এবং উপশিরাগুলো পরস্পর মিলিত হয়ে শিরা গঠন করে। সাধারণত দেহের বিভিন্ন অঙ্গ থেকে শিরার মাধ্যমে দূষিত তথা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, তবে পালমোনারি শিরা এর ব্যতিক্রম। তো জিনিসটা আমরা জানতে পারলাম যে হৃৎপিণ্ড থেকে যখন দেহের বিভিন্ন স্থানে রক্তটা যায় তখন কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত যায়, কিন্তু যখন দেহের বিভিন্ন অঙ্গ থেকে যখন আমাদের হৃৎপিণ্ডে আবার রক্ত ফিরে আসে তখন কিন্তু সেটা হয় কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত। তো যারা যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, এবং এই যে ভুলটা যে করলেন এটা থেকে কিন্তু আপনারা একটা শিক্ষাও পেলেন, বা আমরা ভুল থেকে জানতে পারলাম যে সঠিক উত্তর কোনটা। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 6 ফুট উচ্চতা সম্পন্ন একজন লোকের আয়নায় নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে হলে আয়নার দৈর্ঘ্য কমপক্ষে কত হতে হবে? 2 ফুট, 3 ফুট, 6 ফুট নাকি 4 ফুট? প্রশ্নটি আবার বলছি। 6 ফুট উচ্চতা সম্পন্ন একজন লোকে আয়নায় নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে হলে আয়নার দৈর্ঘ্য কমপক্ষে কত হতে? 2 ফুট, 3 ফুট, 6 ফুট, 4 ফুট। এটা আমাদের আলোর প্রতিফলন চ্যাপ্টার থেকে প্রশ্নটি করা হয়েছে। আমরা যদি একটা দর্পণের সামনে দাঁড়াই বা আয়নার সামনে দাঁড়াই, সেই ক্ষেত্রে আমাদের যে লক্ষ্যবস্তু এবং যে প্রতিবিম্বটা তৈরি হবে তাদের দৈর্ঘ্যটা কেমন হবে? আপনারা যারা যারা লাইভটি দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। যদি সমতল দর্পণ হয় সেই ক্ষেত্রে তো লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্ব যেটা রয়েছে সেটার দৈর্ঘ্য সেম হয় যতটুকু আমি জানি। তো যেহেতু 6 ফুট উচ্চতা সম্পন্ন একজন লোকের আয়নায় নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে হলে আয়নার দৈর্ঘ্য কমপক্ষে কত হতে হবে? আনিল আক্তার আপু লিখেছেন 4 ফুট। আচ্ছা, অপশন ডি 4 ফুট বলছেন তিনি। তো আরো যারা যারা দেখছেন তারাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। আপনাদের কাছে যেটি সঠিক উত্তর মনে হয় সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।
সালে আহমেদ রবিন ভাই বলছেন 3 ফুট। ওকে, আমরা দুইটা উত্তর পেয়েছি এবং দুইটাই ভিন্ন উত্তর পেয়েছি। একজন বলেছেন 4 ফুট আর একজন বলেছেন 3 ফুট। আরো যারা যারা আমাদের লাইভটি দেখছেন, আপনারা যদি কনফিউজড হয়ে থাকেন সমস্যা নেই, আপনারা উত্তর করতে পারেন। উত্তর করলে যে নিজের ভুলটা আসলে বোঝা যায়। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। আচ্ছা, যেহেতু একজন বলছেন 4 ফুট আর একজন বলছেন অপশন বি 3 ফুট, আমরা সালে আহমেদ রবিন ভাইয়েরটাই নিচ্ছি। 4 ফুট দিয়ে দেখি এটি সঠিক উত্তর কিনা। নো, এটা রং অ্যান্সার। সঠিক উত্তর হচ্ছে 3 ফুট। ও সরি, আমি কি ভুল উত্তর দিয়েছি? আচ্ছা, আমি আনিলা আক্তারাপুরটা নিয়ে ফেলেছিলাম। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সালে আহমেদ রবিন ভাই এবং কবিতা খন্দকার মিম দুজনেই সঠিক উত্তর দিয়েছেন অপশন বি 3 ফুট। তো আমরা ব্যাখ্যাটা পড়ে নেই। তো আপনারা যারা যারা সঠিক উত্তর দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আনিলা আপুও কিন্তু ভুলটা বুঝতে পারলেন যে এটা আসলে 3 ফুট হবে। কেন হবে সেটা আমি একটু বলে দিই। যে আমরা সাধারণত বাসা বাড়িতে সমতল দর্পণ আয়না হিসেবে ব্যবহার করি। এই ক্ষেত্রে নিজের পূর্ণ বিম্ব দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য দর্শকের উচ্চতার কমপক্ষে অর্ধেক হওয়া প্রয়োজন। সুতরাং 6 ফুট উচ্চতা সম্পন্ন একজন লোকের আয়নায় নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে হলে আয়নার দৈর্ঘ্য কমপক্ষে 3 ফুট হতে হবে। তো যদি কমপক্ষে দেখতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে 3 ফুট হলে আমরা আমাদের পূর্ণ প্রতিবিম্বটা দেখতে পারবো। তো এভাবে আমরা জানতে পারলাম আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। তো আমাদের আজকে প্র্যাকটিস সেশনের লাস্ট কোশ্চেনে চলে এসেছি এবং এটাই আমাদের আজকের যে সাধারণ বিজ্ঞান নিয়ে যে প্র্যাকটিস শোটা ছিল সেটার লাস্ট কোশ্চেন। আশা করি আপনারা যারা যারা যুক্ত আছেন সবাই এটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। পানি যখন ফুটতে শুরু করে তখন তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে? পানি যখন ফুটতে শুরু করে তখন তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে? বাড়তে থাকে, কমতে থাকে, একই থাকে নাকি কম বেশি হয়? প্রশ্নটি আবার বলছি, এটা কিন্তু আজকের প্র্যাকটিস সেশনের লাস্ট কোশ্চেন। আমি আশা করছি আপনারা সকলে এটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং সকলে সঠিক উত্তর দেবেন। আপনাদের সবার উত্তরের জন্য আমি অপেক্ষা করছি। আচ্ছা, সালে আহমেদ রবিন ভাই বলছেন অপশন এ বাড়তে থাকে। পানি যখন ফুটতে শুরু করে তখন তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে? সবাই উত্তর করছেন অপশন এ। কবিতা খন্দকার মিমও বলছেন অপশন এ বাড়তে থাকে। তো দেখি সবাই বাকিরা যারা দেখছেন আমাদের লাইভটি তারা কি উত্তর করেন। সাদিয়া সিদ্দিকা বলছেন অপশন গ একই থাকে। প্রশ্নটি আবার বলছি, পানি যখন ফুটতে শুরু করে, যখন একদম শুরুর দিকে, তখন তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে? সাদিয়া সিদ্দিকা বলছেন একই থাকবে। আচ্ছা, যখন একদম ফুটতে শুরু করছে ওই মোমেন্টে আসলে কি ঘটে? বাড়তে থাকে, কমতে থাকে, একই থাকে, কম বেশি হয়? সাদিয়া সিদ্দিকা আপু হয়তো ফুললি শিওর মনে হচ্ছে তিনি যেভাবে বলছেন।
তো আমরা দুটো উত্তর পেয়েছি। একটা দুজন বলছেন সালেহ আহমেদ রবিন ভাই এবং কবিতা খন্দকার মিম বলছেন অপশন এ বাড়তে থাকে, এবং সাদিয়া সিদ্দিকা আপু বলছেন একই থাকে। তো দেখা যাক আরো যারা যারা আমাদের লাইভটি দেখছেন তারা কি বলেন, তাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। তারা আরো এক দুটা উত্তর দিলে আমি দেখে নেব যে আসলে কোনটি সঠিক উত্তর। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান। এরপরে আজকের আমাদের যে প্র্যাকটিস শোটি রয়েছে সেটা এখানে শেষ করে দেব। এটাই কিন্তু আমাদের লাস্ট কোয়েশ্চেন। তো আমি আশা করছি আপনারা সকলেই উত্তর দেবেন। আচ্ছা, যেহেতু আমরা অপশন এ বেশি পেয়েছি, বাড়তে থাকে দুজন বলেছেন, তা আমরা অপশন এটা সিলেক্ট করে দেখি। নো, এটা রং অ্যান্সার, এবং সঠিক উত্তর দিয়েছেন সাদিয়া সিদ্দিকা আপু। তিনি খুব কনফিডেন্টলি মনে হচ্ছে উত্তরটি দিয়েছিলেন, কারণ সে আবার লিখেও দিয়েছেন একই থাকবে। তো আমরা ব্যাখ্যাটা পড়ে নিই কেন এটা একই থাকবে। যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হয় ওই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। কোন পদার্থের স্ফুটনাঙ্ক আদর্শ তাপমাত্রা এবং চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রা হয়ে থাকে। পদার্থকে তাপ প্রয়োগ করলে এর তাপমাত্রা বাড়তে থাকে, কিন্তু স্ফুটনাঙ্কে পৌঁছানোর পর তাপ প্রয়োগ সত্ত্বেও তাপমাত্রা বৃদ্ধি পাবে না। তো আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেনের ব্যাখ্যাটা দেখে নিলাম, যে পানি যখন ফুটতে শুরু করে তখন তার উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, সেটা একই থাকে। তো আজকের মতো এতটুকুই। আমাদের প্র্যাকটিস শোটা এখানেই শেষ করতে যাচ্ছি। আমাদের আজকে অনেকগুলো কোয়েশ্চেন আসলে আমরা প্র্যাকটিস করেছি, আর প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকেই আমার সাথে ছিলেন, আমার সাথে কথা বলেছেন, যুক্ত ছিলেন এবং উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আপনাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। আশা করি আপনারা আমাদের যে প্রতিদিনের যে প্র্যাকটিস শো হয় এবং কুইজ শো হয় সেগুলোতে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ থাকলো। আর আমাদের বিকাল সন্ধ্যায় ইফতারের পরে 7টার দিকে আমাদের একটা মডেল টেস্ট হয়, এরকম 20টা কোয়েশ্চেন থাকে, সেগুলো আপনাদের স্ক্রিনের সামনে দেওয়া হয় এবং আপনারা সেগুলো কমেন্ট করে উত্তর জানাতে পারেন এবং নিজেদেরকে যাচাই করে নিতে পারেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো আমাদের মডেল টেস্টটি দেখার জন্য, এবং আগামীকালকে আমাদের কুইজ শো হবে, সেই কুইজ শোতেও আপনাদের আমন্ত্রণ থাকলো। তো আজকের জন্য এখানে শেষ করে দিচ্ছি আমাদের প্র্যাকটিস শোটি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।